সবাইকে শুভ সকাল। শুরু করছি আমাদের আজকের লেকচার। আচ্ছা, তো গতদিন আমরা শেষ করেছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাপারগুলো নিয়ে। তো এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রেরই অংশ। তো দেখো, তারপরেও এটাকে আমরা একটা আলাদা সাব টপিকস হিসেবে আলোচনা করি। সেটা হচ্ছে তাপীয় সিস্টেমে বিভিন্ন প্রকার তাপীয় পরিবর্তন। তাপীয় সিস্টেম সম্পর্কে তো আমরা গত ক্লাসে শিখেছি, তো এর আগের ক্লাসে শিখেছি। তো সেই তাপীয় সিস্টেমে কি কি ধরনের তাপীয় পরিবর্তন সংঘটিত হয় সেই বিষয়গুলাই আমরা এখন একটু দেখব। তো প্রথমে আমরা তাপীয় সিস্টেমে 4 ধরনের পরিবর্তন সম্পাদিত হয়। কি কি পরিবর্তন? 1 নম্বরে সমচাপ পরিবর্তন, সম আয়তন পরিবর্তন, সমষ্ণ পরিবর্তন, রুদ্ধতাপীয় পরিবর্তন। ঠিক আছে, তাহলে আমরা আবার একটু পড়ছি। তাপগতীয় সিস্টেমে 4 প্রকার পরিবর্তন সম্পাদিত হয়। এই 4 প্রকার পরিবর্তনগুলো কি কি? 1 নম্বরে হচ্ছে সমচাপ পরিবর্তন, 2 নম্বরে হচ্ছে সম আয়তন পরিবর্তন, 3 নম্বরে হচ্ছে সমষ্ণ পরিবর্তন, আর 4 নম্বরে হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তন। তো আমরা একটা একটা করে এরপরে আমরা আলোচনা করব। তো দেখো, ফার্স্টেই হচ্ছে আমাদের সমচাপীয় পরিবর্তন বা সমচাপ পরিবর্তন। তাহলে 1 নম্বরে কি ছিল আমাদের? সমচাপ পরিবর্তন। আচ্ছা, তো সমচাপ পরিবর্তনের ক্ষেত্রে সমচাপ পরিবর্তনটা কি জিনিস? যে তাপগতীয় প্রক্রিয়ায় চাপের কোনো পরিবর্তন সম্পাদিত হয় না তাকে সমচাপ পরিবর্তন বলা হয়। অর্থাৎ চাপ সবসময় ধ্রুব থাকে। যে তাপগতীয় প্রক্রিয়ায় চাপের পরিবর্তন হয় না, অর্থাৎ তাপ সবসময় ধ্রুব থাকে, সেই পরিবর্তনকে বলা হয় তাপগতি সমচাপ পরিবর্তন। ঠিক আছে, অর্থাৎ চাপ সবসময় সমান থাকবে। আচ্ছা, তাহলে আমরা একটু এই সংক্রান্ত অর্থাৎ সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজটা কত সেটা আমরা একটু দেখে আসি। তো সেই সমচাপীয় প্রক্রিয়ায় বা সমচাপ পরিবর্তন প্রক্রিয়ায় কৃত কাজের সূত্র পড়ার আগে আমরা একটা সিলিন্ডার বিবেচনা করতে পারি। গ্যাস ভর্তি একটা সিলিন্ডার, যেটা পিস্টন দিয়ে গ্যাস আবদ্ধ অবস্থায় আছে। আচ্ছা, এখন এইখানে আমরা চাপ প্রদান করব। হ্যাঁ, একক ক্ষেত্রফলের উপরে আমরা একটা চাপ প্রদান করব। ঠিক আছে, একক ক্ষেত্রফলের উপরে চাপ প্রদান করলে পিস্টনটা কি হবে? সরে যাবে। আচ্ছা, ধরলাম পিস্টনটা কি হলো? পিস্টনটা হচ্ছে সরে গেল। এখন প্রশ্ন হলো কতটুকু সরে গেল? পিস্টনটা হচ্ছে dx পরিমাণ সরে গেল। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। আগের যে আয়তন, একটু যদি আমরা আগের পূর্বের আয়তন বিবেচনা করি, এটাকে যদি আমরা v1 বিবেচনা করি, তাহলে এই অংশটা হবে হচ্ছে v2। অর্থাৎ অর্থাৎ আদি আয়তন হচ্ছে v1 এবং চাপ পরিবর্তন করার পরে এর আয়তনটা হচ্ছে v2। ঠিক আছে। আচ্ছা, এখন এই dx পরিবর্তনের জন্য সরণ হয়েছে, চাপ প্রয়োগ করেছি। চাপ তথা এখানে আমরা একটা আসলে চাপ না, আমরা এখানে একটা বল প্রয়োগ করছি। আচ্ছা, এই p থেকে আসলো আমরা কি জানি? p = F/a। তাহলে আসলে F = কি হবে? pa। একক ক্ষেত্রফলের উপর মানে একক ক্ষেত্রফলে আমরা যে চাপ প্রয়োগ করি সেটাকেই বলা হয় হচ্ছে বল। তাহলে আমরা এখানে আসলে বল প্রয়োগ করে এর সরণ ঘটিয়েছি dx পরিমাণ। আশা করি ছবিটা বোঝা গেছে। তাহলে এখন এই ক্ষেত্রে দেখো কৃত কাজটা কি হবে? কৃত কাজ আমরা কি জানি? বল ইনটু সরণ। সরণ কতটুকু? dx পরিমাণ। তাহলে dw = আমরা কি পাচ্ছি? f dx। ওকে। আচ্ছা, p = আমরা আবার কি লিখতে পারি? সরি, f = আমরা আবার কি লিখতে পারি? দেখো এখানে লেখা আছে f = pa। সো f = আমরা কি লিখতে পারি? pa dx। আচ্ছা, এখন দেখো
এখন দেখো এখানে এই অংশটুকু এটা কি ক্ষেত্রফল, এটা কি সরণ, তাহলে এই ক্ষেত্রফল ইনটু সরণ যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, আমরা হচ্ছে আয়তন পাবো। তাহলে p ইকুয়াল টু a ইনটু dx দ্বারা আমরা কি পেয়ে গেলাম dv। তাহলে dw ইকুয়াল টু আমরা কি পেলাম p dv। এখন দেখো আগের আয়তন কত ছিল v1 আর শেষ আয়তন কত বা পরের আয়তন কত v2। তাহলে আমরা যদি এখানে একটু ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে ইন্টিগ্রেশনের লিমিট কি হবে, ইন্টিগ্রেশনের লিমিট হবে v1 থেকে v2। তাহলে এই যে v1 থেকে v2 dv। আচ্ছা বয়েজ dv কে ইন্টিগ্রেট করলে কি হয়, dv কে ইন্টিগ্রেশন করলে v হয়। তাহলে p আর dv কে ইন্টিগ্রেশন করলে হয়ে গেল হচ্ছে v, আর এখানে আমরা বসিয়ে দিলাম নিচে উপরে আপার লিমিট, নিচে হচ্ছে লোয়ার লিমিট। আচ্ছা তাহলে আমরা একটু উপরের অংশটা একটু মুছে ফেলি। তোমরা অবশ্যই আচ্ছা এই অংশটুকু যদি আগে লিখে না থাকো আবার একটু লিখে ফেলো। তোমাদেরকে আবারও অনুরোধ করছি খাতা নিয়ে বসার জন্য, এবং প্রতিটা ইকুয়েশন গুলো যদি তোমরা লিখে রাখো তাহলে একটু তোমাদের জন্যই সুবিধা হবে। তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বল প্রয়োগ করার পরে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন সাধিত হয়েছে dx। তাহলে এই dx পরিবর্তন সাধনের জন্য আমরা কৃতকাজ কি পেলাম dw ইকুয়াল টু f dx। ওকে আচ্ছা তাহলে f এর জায়গায় আমি কি লিখতে পারি pa। তাহলে f ইকুয়াল টু pa। আবার এখানে a মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইনটু সরণকে গুণ করলে আমরা কি পেয়ে গেলাম আয়তন dv। সো আমরা এখানে লিখতে পারি dw ইকুয়াল টু p dv। আমরা আবার দেখেছি আয়তনের পরিবর্তন, এখানে আমরা দেখেছি যেহেতু আদি আয়তন v1 এবং শেষ আয়তন v2, তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশনের মাধ্যমে এটা দেখিয়েছি আসলে। তাহলে ইন্টিগ্রেশন আয়তনকে ইন্টিগ্রেট করলাম কার সাপেক্ষে বা লিমিটটা কি, সেটা হচ্ছে v1 থেকে v2। আচ্ছা তাহলে dv কে ইন্টিগ্রেট করলে কি হয়, শুধু একটা v আসে, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট, এটা ফর্মুলা। আচ্ছা এইভাবেই সাধারণত লিখতে হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা উপরে লিখি আপার লিমিট, নিচে লিখি লোয়ার লিমিট। এখন এটাকে আমরা ভেঙে ফেলবো, মানে কিভাবে লিখবো সেটা আমরা একটু দেখছি। আচ্ছা তো দেখো এই লাইনটা উপরের লাইনটা মুছে ফেললাম। এখন দেখো dw ইকুয়াল টু আমরা কি লিখতে পারি p। আচ্ছা সবসময় মনে রাখবা লোয়ার লিমিট আপার লিমিট আগে, মানে এই লিমিটটা আসলে এখানে কি হচ্ছে, এখানে এটাকে চলক বলতে পারো, চলকটা লিমিট দ্বারা প্রতিস্থাপিত হবে, চলকটা লিমিট দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে চলকটা প্রথমে আছে আপার লিমিট দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে আপার লিমিট কি আছে v2, তাহলে ফার্স্টে হবে হচ্ছে v2, এটা সূত্রের মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানে এটা সলিউশন করার নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো আপার লিমিট আমরা আগে বসালাম, তারপর লোয়ার লিমিটটা কত v1। তাহলে আমরা এখানে এই যে চলককে লিমিট দ্বারা প্রতিস্থাপন করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজের পরিবর্তন। সো এটাও আসলে আমাদের একটা ফর্মুলা, এই ফর্মুলাটাও কাজে লাগে, যেগুলো আমরা বক্স করব, তুমিও বক্স করে রাখবে, কাজে লাগবে পরবর্তীতে। এটাও একটা ফর্মুলা, এটাও আমাদের বিভিন্ন সময় কাজে লাগে। আচ্ছা তো এরপরে দেখো এখান থেকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, অবশ্যই ক্লসিয়াসের সূত্রটা কিভাবে সাজিয়ে লিখতে পারি সেটা আমরা একটু ফলো করি। তাহলে এখান থেকে তাপগতিবিদ্যার সূত্রটা কিভাবে লিখতে পারি খেয়াল করো। আমরা তাপগতিবিদ্যার সূত্রটা কি জানি, dq ইকুয়াল টু du প্লাস dw। তাহলে এখন একটু খেয়াল করো dw ইকুয়াল টু আমরা কি পেয়েছি, du ইকুয়াল টু p dv পেয়েছি। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা সমচাপ পরিবর্তন প্রক্রিয়ায় এইভাবে প্রতিস্থাপন করে লিখতে পারি। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই কেউ চাইলে এটাও লিখতে পারবে, কেউ চাইলে du প্লাস p v2 মাইনাস v1 লিখতে পারবে। হ্যাঁ বলতে পারো এখানে স্যার চাপটা কোথায়, এই দেখো এখানে চাপ কি একটা চাপই আকারেই আছে, অর্থাৎ চাপের কোনো পরিবর্তন এখানে নেই। আর চাপের পরিবর্তন নেই বলেই এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় সমচাপ পরিবর্তন প্রক্রিয়া। ঠিক আছে, বুঝতে পেরেছি। এই হচ্ছে আমাদের সমচাপ পরিবর্তন প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা, এবং সেই পরিবর্তন প্রক্রিয়া থেকেই আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিবৃতিটাকে এইভাবে আমরা চেঞ্জ করে লিখতে পারি, এবং অবভিয়াসলি আমরা এটাকে এইভাবেও লিখতে পারি। তাহলে আশা করছি সমচাপ পরিবর্তন প্রক্রিয়ার টপিকসটা ক্লিয়ার। ও আচ্ছা আরেকটা জিনিস বলার আছে, অনেক সময় অঙ্কে গ্রাফ দিয়ে আসতে পারে, গ্রাফ দিয়ে আসলে
তখন আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে ওই রেখাটা একটা সমচাপ রেখা, কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা আমি একটু করে দিচ্ছি। ধরো পুরো ছবিটাই মুছে ফেলি। আচ্ছা, পরে আমরা একটা বড় করে একটা গ্রাফ আঁকি। সাপোজ এটা হচ্ছে আমাদের আয়তন ভি, আর এটা হচ্ছে আমাদের চাপ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, আমরা এ বি সি ডি, এখানে চারটা রেখা আমরা পাচ্ছি। এ বি একটা রেখা, বি সি একটা রেখা, সি ডি একটা রেখা, ডি একটা রেখা। বয়েজ একটু ভালো করে খেয়াল করো, আমরা যখন এ বি রেখার কথা বলছি তখন দেখো এ বি রেখায় চাপের কোনো পরিবর্তন আছে? চাপের কোনো পরিবর্তন নেই, তার মানে এটা হচ্ছে একটা সমচাপীয় রেখা, ঠিক আছে। আবার বিসি রেখার ক্ষেত্রে দেখো চাপের পরিবর্তন আছে, সো বিসিটা সমচাপীয় রেখা নয়। আবার সিডির দিকে তাকাও, সিডিতেও কিন্তু চাপের, দেখো চাপটা কোথায় আছে? ওয়াই অক্ষ বরাবর। দেখো চাপের কোনো পরিবর্তন আছে? তুমি যদি এই অনুযায়ী রেখার টেনে তুমি যদি এখানে নিয়ে আসো, দেখবা যে একটাই চাপ, এই বি থেকে সি থেকে ডি পর্যন্ত, বা যদি বলো এ থেকে বি পর্যন্ত, এখানে প্রতি ক্ষেত্রে তুমি একটাই চাপের মান পাবা। সো এই ধরনের রেখাকে, যেখানে চাপের পরিবর্তন হচ্ছে না, সেই ধরনের রেখাকে আমরা বলি হচ্ছে সমচাপীয় পরিবর্তন রেখা, ঠিক আছে। তাহলে সিডি রেখা এখানে সমচাপীয় পরিবর্তন, ডিএ এটা সমচাপীয় নয়, এবি সমচাপীয় এবং সিডি সমচাপীয় রেখা। কেন গ্রাফটা আঁকলাম? এই ধরনের গ্রাফ দিয়েও কিন্তু ম্যাথ আসতে পারে, আমি দেখাবো চ্যাপ্টার শেষ করার পরে, আমি কয়েকটা ম্যাথ দেখাবো সেখানে এই বিষয়গুলো কিভাবে আসতে পারে। আরও এরপরে একটা টপিকস পাবো কার্নোট চক্র। সাধারণত এই দুটা ছবি কিন্তু প্রায় একই রকম, সেই ছবির মধ্যে পার্থক্য কি, সেই পার্থক্যগুলো আমি ছবি এঁকে, পাশাপাশি দুটা ছবি এঁকে পার্থক্যটাও বুঝিয়ে দিব। তার জন্য আগে কার্নোট চক্র টপিকস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তাহলে এই ধরনের ছবি, ফিগার বা এই ধরনের গ্রাফগুলো একটু ভালো করে মাথায় রাখবা। আচ্ছা, নেক্সট আমরা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া নিয়ে আলোচনা করি। সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন, সম আয়তন, সম আয়তন পরিবর্তন প্রক্রিয়া। আচ্ছা, সম আয়তন পরিবর্তন প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের আয়তনের পরিবর্তন হয় না, অর্থাৎ আয়তন ধ্রুব থাকে, সেই ধরনের পরিবর্তনকে, অবশ্যই অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয়, অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে সম আয়তন পরিবর্তন প্রক্রিয়া। আবার বলছি, যে প্রক্রিয়ায় সিস্টেমের আয়তন ধ্রুব থাকে এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন সাধিত হয়, সেই ধরনের পরিবর্তনকে সম আয়তন পরিবর্তন বলা হয়। আচ্ছা, এর আগের টপিকসে আমরা ডিডব্লিউ ইকুয়াল টু কি দেখে এসেছি? পি ডিভি। আচ্ছা বয়েজ, তোমরা অলরেডি অবশ্যই ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন শিখে ফেলেছো, অর্থাৎ ম্যাথ ক্লাসে শেখা হয়েছে। তো সেখান থেকে একটু রিমাইন্ড করে দেখো, যদি কোনো ধ্রুবককে আমরা ডিফারেন্সিয়েট করি, যদি কোনো ধ্রুব রাশিকে আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি পেয়েছি? যদি কোনো ধ্রুব রাশিকে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পেয়েছি হচ্ছে 0, অর্থাৎ কোনো ধ্রুবককে ডিফারেন্সিয়েট বা অন্তরীকরণ করলে তার মান হয় হচ্ছে 0। তাহলে দেখো, যেহেতু আয়তন অপরিবর্তিত থাকবে বা আয়তন ধ্রুব থাকবে, তাহলে সেই ধ্রুবকে, এই যে ডি অর্থাৎ ডিফারেন্সিয়েট আকারে আছে, তাহলে সেই ধ্রুবকে ডিফারেন্সিয়েট করলে আসলে আমরা কত পাবো? 0 পাবো। কারণ কি, আমি ব্র্যাকেটে আবারও লিখে দিচ্ছি, ভি ধ্রুব, ঠিক আছে। তাহলে দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে আমি কি লিখতে পারবো? ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ প্লাস হচ্ছে, আমরা কি জানি সাধারণত ডি
সরি ডি ইউ প্লাস হচ্ছে ডি ডাব্লিউ, অর্থাৎ ডি ইউ প্লাস হচ্ছে ডি ডাব্লিউর জায়গায় আমি কি লিখতে পারি পি ডিভি। তাহলে দেখো ডি ইউ প্লাস পিডিভি এর জায়গায় কি লিখতে পারি 0। সুতরাং সমায়তন পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি ডি কিউ ইকুয়াল টু হচ্ছে ডি ইউ। অর্থাৎ এই সূত্রের ফাইনালি আমরা যে বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে সম আয়তন পরিবর্তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সিস্টেমে যে তাপ প্রদান করি তার পুরোটাই অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, কোনো বাহ্যিক কাজ সম্পাদন হয় না। আবার বলছি, সম আয়তন পরিবর্তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সিস্টেমে যে তাপ প্রদান করি সেই তাপের পুরোটাই অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়ে যায়, কোনো বাহ্যিক কাজ সম্পাদিত হয় না। এই ছিল আমাদের সম আয়তন পরিবর্তন প্রক্রিয়া। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, হচ্ছে 3 নম্বরে সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে? যে তাপগতীয় পরিবর্তন প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা ধ্রুব থাকে, সেই এবং চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে, সেই ধরনের তাপগতীয় পরিবর্তন প্রক্রিয়াকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, তাহলে বয়েজ তোমাদের ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা এই ধরনের একটা ফর্মুলা কি পেয়েছিলাম না? মনে করে দেখো তো একটু, যেখানে তাপমাত্রা ধ্রুব ছিল সেইটাকে আমরা কি ধরনের সূত্র বলেছিলাম, মনে পড়েছে? আচ্ছা, আমি মনে করে দিচ্ছি। তাহলে সেই ধরনের পরিবর্তনকে আমরা বলেছিলাম হচ্ছে বয়েলের সূত্র। ঠিক আছে, তাহলে এটাও আসলে ওই সমষ্ণ প্রক্রিয়া আসলে সম্পূর্ণরূপে একটা বয়েলের সূত্রই, তবে এখানে তাপগতীয় পরিবর্তন প্রক্রিয়া হিসেবেই আমরা এটাকে পাবো। তাহলে যে তাপগতীয় পরিবর্তন প্রক্রিয়ায় তাপমাত্রা ধ্রুব থাকে, চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক প্রকাশ পায়, সেই পরিবর্তন প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে সমষ্ণ পরিবর্তন প্রক্রিয়া। আচ্ছা, তাহলে বয়েজ আমরা আবার একটু পড়ি। আচ্ছা, তাপগতীয় চলকের কথা মনে আছে? আমরা 3টা তাপগতীয় চলক পেয়েছিলাম। একটা হচ্ছে তাপমাত্রা টি, পি, ভি, এই 3টা। তবে আমাদের সেকেন্ড পেপারে এসে এইখানে আরেকটা যুক্ত হবে, সেটা হচ্ছে কিউ। অর্থাৎ সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা তাপগতীয় চলক হিসেবে বুঝবো 4টা রাশিকে। সেটা হচ্ছে তাপমাত্রা, চাপ, আয়তন এবং তাপ। তাপমাত্রা, চাপ, আয়তন এবং তাপ, এই 4টাকে বলা হয় হচ্ছে তাপগতীয় চলক। ঠিক আছে, তাহলে খেয়াল করো যে সমষ্ণ প্রক্রিয়ায় তাহলে আমাদের কিসের পরিবর্তন হচ্ছে না বা কি ধ্রুব থাকছে? তাপমাত্রা ধ্রুব থাকছে। তাহলে তাপমাত্রা ধ্রুব থাকলে আমাদের সম্পর্ক প্রকাশ পাবে কার মধ্যে? চাপ এবং আয়তনের মধ্যে। তাহলে সেই চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক কি? ওই বয়েলের সূত্রে যা পেয়েছিলাম সেটাই। সেটা হচ্ছে পি ভি ইকুয়াল টু কি বলো? ধ্রুব বা 2 বা ততোধিক গ্যাসের জন্য এই সূত্রটাকে আমরা কি লিখতে পারি? P1 V1 ইকুয়াল টু P2 V2। ঠিক আছে, তাহলে 2 বা ততোধিক গ্যাসের জন্য এই ফর্মুলাটাকে আমরা কি লিখতে পারি? P1 V1 ইকুয়াল টু P2 V2। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2 V2। আবার বলছি, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2 V2। তাপমাত্রা ধ্রুব থাকবে, আর কোনো সূত্র আমরা সমষ্ণ প্রক্রিয়ায় পাবো না, মনে থাকবে। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আরো অনেক কথা আছে। আমরা আগে একটু রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে একটু কথা বলে আসি। আমরা আবার সমষ্ণ প্রক্রিয়াতে আবার ফিরে আসব। সমষ্ণ প্রক্রিয়াতে অনেক ডিটেলস কথা আছে। আচ্ছা, তাহলে রুদ্ধতাপীয় পরিবর্তন প্রক্রিয়া কাকে বলে? রুদ্ধতাপীয় পরিবর্তন প্রক্রিয়া, রুদ্ধতাপীয় পরিবর্তন প্রক্রিয়া। রুদ্ধতাপীয় পরিবর্তন প্রক্রিয়াতে কি হবে? যে তাপগতীয় পরিবর্তন প্রক্রিয়ায় সিস্টেমের সাথে পরিপার্শ্বের তাপের আদান প্রদান হবে না,
কোনোভাবেই কোনো রকম তাপের আদান প্রদান হবে না, সেই ধরনের পরিবর্তন প্রক্রিয়াকে বলা হয় রুদ্ধতাপীয় পরিবর্তন প্রক্রিয়া। ঠিক আছে, সে ধরনের পরিবর্তন প্রক্রিয়াকে বলা হয় রুদ্ধতাপীয় পরিবর্তন প্রক্রিয়া। আচ্ছা, তাহলে রুদ্ধতাপীয় পরিবর্তন প্রক্রিয়ায় ধ্রুব থাকবে কে? রুদ্ধতাপীয় পরিবর্তন প্রক্রিয়াতে ধ্রুব থাকবে হচ্ছে তাপ, অর্থাৎ তাপের কোনো আদান প্রদান হবে না, পরিপাশের সাথে তাপের কোনো আদান প্রদান হবে না। আচ্ছা, আর ধ্রুব না মানে ধ্রুব থাকবে না, তাপের আদান প্রদান হবে না। যে পরিবর্তন প্রক্রিয়ায় পরিপাশের সাথে তাপের সিস্টেমের কোনো তাপের আদান প্রদান হয় না, সেই ধরনের পরিবর্তন প্রক্রিয়াকে বলা হয় রুদ্ধতাপীয় পরিবর্তন প্রক্রিয়া। আচ্ছা, পরিবর্তন প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক কি? রুদ্ধতাপীয় পরিবর্তন প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। আচ্ছা, রুদ্ধতাপীয় পরিবর্তন প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে। তাহলে সমস্ত প্রক্রিয়া আমরা কি পেয়েছিলাম? সমস্ত প্রক্রিয়া আমরা পেয়েছিলাম P1 V1 ইকুয়াল টু P2 V2। আচ্ছা, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কি পেলাম? P1 V1 গামা ইকুয়াল টু P2 V2, P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে এখানে দেখো একটা নতুন টার্ম এসেছে, এই টার্মটার নাম কি? এই টার্মটার নাম হচ্ছে গামা। আমি লিখে দিচ্ছি গামা। আচ্ছা, তাহলে এই টার্মগুলো নিয়ে এবং রুদ্ধতাপীয় এবং সমষ্ণ পরিবর্তন নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো ডিটেলস শিখব। আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই। তাহলে তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই ঘরে থাকো, তোমরা সবাই ঘরে সুস্থ অবস্থায় থাকো, বাইরে বের হও না। এই পরিস্থিতিতে বাইরে না বের হয়ে ঘরেই বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করো, ইউটিউব লেকচারগুলো ফলো করো যাতে তোমাদের সময়গুলো নষ্ট না হয়। ঘরে থাকো, সুস্থ থাকো, বাবা মাকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য করো। তো ঠিক আছে, ভালো থাকো, থ্যাংক ইউ।